রংপুর ৪ আসনের সম্মানিত ভোটারগণ, হারাগাছে এখন বিএনপির যে তাণ্ডব চলছে সে বিষয়ে কথা বলতেই আমি এখানে বসেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কোনোরূপ অঙ্গহানি বা কোনোরূপ জীবনহানি ছাড়াই গতকাল রংপুর ৪ আসনের যে ইলেকশন সম্পূর্ণ হলো, অনেককে মারধর করা হয়েছে। আমাদের এনসিপির অনেককেই তারা মারধর করেছে। চর চাতুরি আদর্শ গ্রাম যে সেন্টার, সেখানে জামাত ইসলামের 2 জন কর্মীকে তারা থাপ্পড় দিয়েছে, মারধর করেছে। হারাগাছ মডেল কলেজে আমাদের যে চেয়ার টেবিলগুলো ছিল, যেখানে থেকে আমরা স্লিপগুলো বিতরণ করছিলাম, সেগুলোকে তারা ভেঙে চুরে দিয়েছে। মোল্লাডারিতে অস্ত্রাপ ভাষায় গালিগালাজ করেছে। পল্লিমারিতে তারা লাঠি উঁচিয়ে তারা মহড়া দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। এই যে নানাভাবে হামলা করা, নানাভাবে মানুষদেরকে আহত করা, কেন্দ্রের পাশাপাশি যেতে না দেওয়া, এবং হারাগাছের আসলে ভোট কেন্দ্রের সামনে আপনারা সাংবাদিকরা খেয়াল করে দেখেছেন যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে বিএনপির শত শত নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল। আমাদের যারা নেতাকর্মীরা ছিলেন খুবই অল্প সংখ্যায়, এবং তাদেরকে কোনো ব্যাস পড়তে দেওয়া হয়নি। ব্যাস পড়লেই তাদেরকে সেখানে গিয়ে মারধর করা হয়েছে, তাদেরকে সেখানে হুমকি ধামকি দেওয়া হয়েছে। খুবই একটা বিপদসংকুল পরিবেশে কালকে কিন্তু হারাগাছের ভোটাররা তারা ভোট দিয়েছেন। সেরকম একটা পরিস্থিতিতে আমরা খেয়াল করে দেখলাম যে সেখানে তারা তাদের ভোটের যে ফলাফল সেটাকে যাতে তারা কারচুপি করতে পারে, সেজন্যে তারা কোনোভাবেই আমি যাতে ভোট কেন্দ্রগুলোতে যেতে না পারি সেজন্য তারা বাদ সাজল। আমি যখন 5টার দিকে, বিকেল 5টার দিকে হারাগাছ মডেল কলেজে আমি ভোটের ফলাফল জানার জন্য, অর্থাৎ কাস্টিং ভোট, তখনও পুরো ফলাফল এখনো প্রকাশিত হয়নি, কাস্টিং ভোট জানার জন্য যখন আমি সেখানে গিয়েছিলাম, বিএনপির শত শত সন্ত্রাসী তারা গেট আটকে দেয়, তারা অস্ত্রাপ ভাষায় গালিগালাজ করে, তারা আমাকে হত্যার হুমকি দেয়, তারা আমাকে মেরে ফেলতে চায়, তারা সেখানেই আমাকে পিষে ফেলবে। তারা আমার দিকে তেড়ে আসছিল বারংবার, এবং সে সময়টাতে আর্মি এসে তারা তাদের দায়িত্ব পালন করে এবং সেই জায়গাটাতে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই সন্ত্রাসীরা আমাদের পিছু নিতেই থাকে, এবং পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখেছেন যে সেখানে বিএনপির যিনি প্রার্থী জনাব এমদাদুল হক ভরসা, তিনি সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আমাদের কথাবার্তা হয়, প্রশাসনের সঙ্গে কথাবার্তা হয়, এবং প্রশাসনের কাছে আমি তখন জিজ্ঞেস করি যে একজন প্রার্থী ভোট গণনার সময়টাতে যখন ব্যালট পেপারটা গণা হচ্ছে সেখানে উপস্থিত থাকতে পারে কিনা। স্পষ্টতই আইন যা, সেই হিসেবেই ম্যাজিস্ট্রেট আমাকে উত্তর করেছেন যে অবশ্যই একজন প্রার্থী ভোট গণনার সময়টাতে কেন্দ্রে এবং যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানে তিনি উপস্থিত থাকতে পারেন। এবং সে সূত্রেই আমি আসলে হারাগাছের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে গিয়ে ফলাফলটা, অর্থাৎ কাস্টিং ভোট, তখনও পর্যন্ত কোন মার্কা কতটি ভোট পেয়েছে এটা তখনও পর্যন্ত জানা সম্ভবপর হয় নাই, কিন্তু কাস্টিং ভোট কত, অর্থাৎ কতজন ব্যক্তি ভোট প্রদান করলেন, সেই বিষয়টা জানার জন্যই আমি কিন্তু কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে, আমার সাথে একটা গাড়ি, কখনো বা 2টা গাড়ি ছিল, এবং সেই গাড়িগুলোতে 5 জন 6 জন করে 10-12 জনের মতো আমরা মানুষ ছিলাম। তারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদেরকে আটকে রাখছিল, গাড়িগুলোকে তারা চলতে দিচ্ছিল না, গাড়ির সামনে তারা বসে পড়ছিল, তারা গাড়ির সামনেগুলোতে আটকে দেওয়ার মতো একটা পরিবেশ তারা তৈরি করছিল। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, যে কেন্দ্রগুলোতে যাওয়ার পরে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তারা আসলে কতটা ভোট কাস্টিং করা হয়েছে সেটা তারা আমাকে সহজে জানাতে চান নাই। আমি তাদের কাছে বারংবার অনুরোধ করে আমি সেই ফলাফলগুলো, অর্থাৎ কতটা ভোট কাস্ট হলো, এই ফলাফলটা আমি তাদের কাছ থেকে তখন আমি জেনে নিয়ে এসেছি। এবং প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু সময় ধরে, অর্থাৎ 4:45, 4:50 যে সময় আমি সেই কেন্দ্রে উপস্থিত হয়েছি, আমি একটা কেন্দ্রে বড়জোর 4 থেকে 5 মিনিট এই সময়টা আমার একটা কেন্দ্রে গিয়েছে। সেটাও গিয়েছে শুধুমাত্র সেই কেন্দ্রগুলোতে বেশি যেখানে প্রিজাইডিং অফিসাররা আমাকে সহজে তারা ফলাফলটা আমাকে জানাতে চাচ্ছিলেন না। এত অল্প সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং এই পুরো সময়টাতে যখন এই হারাগাছ মডেল কলেজের ভিতর থেকে সন্ত্রাসীদের আস্তানা থেকে, সন্ত্রাসীদের ঘেরাও থেকে সন্ত্রাসীরা আমার জীবন নাশের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, এই ধরনের একটা পরিস্থিতি, বিএনপির কর্মীরা, ভরসা ভাইয়ের সমর্থকরা, তারা যখন আমাকে মেরে ফেলবে, এই ধরনের একটা পরিস্থিতি, যখন আমাকে আর্মির লোকেরা তাদের দায়িত্ব পালন করে ছত্রভঙ্গ করে দিল, আমি যখন বাইরে বেরিয়েছি, ভরসা ভাইয়ের সাথে আমার কথা হলো, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার তো এজেন্ট আছে। আমি বললাম যে ভাই
এজেন্ট মানে প্রতিনিধি, আর আমি তো মূল ব্যক্তি এখানে হাজির আছি। আমি মূল ব্যক্তি হিসেবে আমি যদি এটা জানি তাতে কোনো অসুবিধা আছে কিনা। তিনি বললেন যে না, হয় তুমি এমপি হবো অথবা আমি এমপি হব, চলো আমরা কেন্দ্রগুলোতে যাই। আমি কিন্তু তাকে সাথে নিয়েই পরের কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি। আমরা যখন খুব অবাক হয়ে খেয়াল করলাম যে আমরা যখন দরদি স্কুলে আমরা কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি, একই সঙ্গে আমরা কিন্তু যে প্রিজাইডিং অফিসারের যে রুম, সেই রুমে কিন্তু আমরা একই সাথে প্রবেশ করলাম। একই সাথে প্রবেশ করলাম, সেই রুমগুলোতে বিএনপির এজেন্টরা আছে, আমার এনসিপির, আমার শাপলাকুনি মার্কার এজেন্টরা সেই কেন্দ্রগুলোতে নাই, তাদেরকে বের করে দেওয়া হয়েছে অলরেডি। বিএনপির এজেন্টরা আছে। একেবারে দুইজনে মিলে একই সাথে থেকে আমরা ফলাফলগুলো জানলাম। জানার পরেও আমরা যখন বাইরে বেরোয় আসলাম, আসার পরে দেখি যে পুলিশের গাড়ি সামনে 2টি কি 3টি গাড়ি আছে, পেছনে আর্মির গাড়ি আছে 3 থেকে 4টি, মাঝখানে ভরসা ভাইয়ের যে গাড়ি সেটি, এবং আমার যে গাড়ি সেই গাড়িটি। আমার গাড়িটাতে যারা ছিলেন 5-6 জন তার গাড়ির ভিতরে বসে আছেন। ভরসা ভাইয়ের গাড়িটা ভাঙ্গা, মানে গ্লাস ভাঙ্গা। সেই গাড়িটাতে গ্লাস ভাঙ্গার ধরনটা এরকম, আপনারা দেখবেন ছবিতে, যে ভেতর থেকে ভাঙলে পরে গ্লাস যেভাবে বাইরের থেকে বেরিয়ে থাকে, ভাঙ্গনটা সেরকম। বাইরে থেকে ভেঙে দিলে গ্লাসগুলো যে ভিতরের দিকে যাবে, টুকরোগুলো লেগে থাকা টুকরোগুলো তো ভিতরের দিকে যাবে সেটা নয়, বরং লেগে থাকা টুকরোগুলো ভেতর থেকে বাইরের দিকে আসে, অর্থাৎ ভিতর থেকে এটা ভাঙ্গা হয়েছে। আমি আসার পরে আমাকে ভরসার যারা নেতাকর্মীরা সেখানে ছিল আর কি, অল্প সংখ্যকই ছিল, তারা আমাকে তখন বলতেছে, কারণটা হচ্ছে যে পুলিশ এবং আর্মি তারা আমাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে, সাধারণ জনগণের ব্যারিকেড থেকে অনেক দূরে। আপনারা সাংবাদিকেরা সেখানে উপস্থিত ছিলেন। ওই সময়টাতে যেখানে কারোরা ওই জায়গায় আসলো কিভাবে সেটার কোনো ব্যবস্থা সেই জায়গাটাতে নাই। ওই সময়টাতে আমাকে হঠাৎ করে বলা হলো যে এনসিপি নেতাকর্মীরা নাকি ভরসা সাহেবের গাড়ি ভাঙচুর করেছে। আমি তাদেরকে বললাম যে ভরসা ভাই, আপনার গাড়ির সামনে পুলিশের গাড়ি, আপনার গাড়ির পিছনে পুলিশের গাড়ি, এরপরে এনসিপির কোনো লোক যদি এটা ভেঙে থাকে, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা গ্রেফতার করেন, সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। এবং এখনো তারা কিন্তু আমাকে তখন তারা বলেছিলেন যে ভরসা ভাইয়ের গাড়িতে কারা হামলা করেছে, অর্থাৎ গ্লাস ভেঙেছে, আসলে তো ভিতর থেকে ভেঙেছে, নিজেরাই ভেঙেছে, সেটা নাকি তাদের কাছে ভিডিও আছে কারা ভেঙেছে। ওই একটা দিন তো পার হয়ে গেছে, তারা তো কোনো ভিডিও প্রদর্শন করতে পারলো না। বর্ষা সাহেবের পিএস তো খুব জোরের গলায় কথাটা সেখানে বলছিলেন, তাদের কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে যে এনসিপির লোকেরা, এটা সম্ভব নয়। আপনারা পরিস্থিতি অ্যানালাইজ করে দেখেন, এনসিপির কয়েকজন মানুষ আমার গাড়িতে আছে, 4-5 জন, 5-6 জন আমরা সব নিয়ে পুলিশের গাড়ির সামনে, পেছনে আর্মির গাড়ি। এই সময়টাতে ভরসার লোকেরা তার গাড়িতেই আছে। এই সময়টাতে ওই গাড়িটা চেক করে দেখা দরকার যে ভরসা সাহেব তার গাড়িতে করে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে কিনা, সেটা চেক করে দেখা দরকার। নতুবা শুধু হাতের আঘাতে ওই গ্লাসটা ভিতর থেকে ভাঙা সম্ভব ছিল না। ভিতরে স্টাম্প বা বড় ধরনের কোন অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে ভরসা সাহেবের লোকেরা নিজেরাই এই গাড়িটা ভেঙে এনসিপি লোকদের উপর তারা দায় দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখনো বলছি, যদি কোনো ভিডিও প্রমাণ তাদের কাছে থেকে থাকে তারা উপস্থিত করুক। তাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ নিজেরাই ভেঙেছে, নিজেরা ভেঙে সে প্রমাণ তারা রাখতে পারে না। এটা হচ্ছে তাদের পরিস্থিতি। এরপরে ভরসা ভাই আমার সাথে আসলেন, হারাগাছের যে সীমানা, সেই সীমানা অতিক্রম করে দিয়ে আমরা একসাথে কোলাকুলি করলাম, একসাথে আমাদের কথাবার্তা হলো। উনি আমাকে বলেছিলেন আমি নাকি সেখানে বিশৃঙ্খলা করতে গিয়েছি। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আই অবজেক্ট দিস ল্যাঙ্গুয়েজ, দিস ওয়ার্ড, কারণ আমি সেখানে বিশৃঙ্খলা করতে যাইনি। কেউ দেখাতে পারবে না যে আক্তার হোসেন অথবা আক্তার হোসেনের কোনো সমর্থক কালকে সারাটা দিন কাউনিয়া পীরগাছার কোথাও কারোর সাথে কোনো ধরনের ঝামেলায় জড়িয়েছে, এটা একটা কোনো অভিযোগও দিতে পারবে না। আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে যারা আছেন, আজকে আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে, কালকে সারাটা দিন আপনারা মাঠে ছিলেন, আপনারা ভরসা সাহেবের কাছে আপনারা ইন্টারভিউ নিয়েছেন, সারাদিন ইন্টারভিউ নিয়েছেন, তিনি ফেসবুকে লাইভ করেছে, ভিডিও দিয়েছেন, জোয়ারের কথা বলেছিলেন। আপনারা আমাকে বলেন তো, গতকাল সারাদিন সারা রাত, আজকে ওনার সংবাদ সম্মেলনটা করার আগে পর্যন্ত ভরসা সাহেব বা তার দলের তরফ থেকে একটা মানুষ, ভরসা সাহেব নিজে সাংবাদিকদের কাছে এনসিপির ব্যাপারে কোনো অভিযোগ করেছিলেন কিনা আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আসলে আমি জানতে চাই, আপনারা বলেন সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে, আপনাদের কারো কাছে আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে অভিযোগ করেছিল? এখানে 20-25 জন সাংবাদিক আছেন,
একজন সাংবাদিকও আমাকে বলতে পারছেন না। আপনারা বলেন যে গতকাল সারাটা দিন বা সারাটা রাত ভরসা অথবা ভরসার কোনো লোক আমাদের এনসিপির কেউ কোথাও গিয়ে ভোট নিয়ে কোনো কিছু করছে, আইন বহির্ভূত কিছু করছে, এরকম কোনো অভিযোগ সারাটা দিন করে নাই, সারাটা রাত করে নাই। আজকে যখন তারা দেখেছে যে বিএনপি ক্ষমতায় আসছে, হাইকমান্ডের নির্দেশের কথা তিনি তার এত সংবাদ সম্মেলনে বলেছেন। বিএনপির হাইকমান্ডের নির্দেশে আজকে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাউনিয়া পীরগাছা হারাগাছের মানুষকে, যেহেতু তারা তাকে ভোট দেয় নাই, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এই জন্য আজকে তারা এটা করতেছে। এতদিন পর্যন্ত আপনি শাড়ি লুঙ্গি কম্বল দিলেন, আর শাড়ি লুঙ্গি কম্বল যে মানুষের বাড়িতে থাকবে ওই মানুষের বাড়ি থেকে আজকে আমার এনসিপির একজন নেতা, জেলা কমিটির নেতা সুমন ভাই, তার বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো। রুবায়ত ভাইয়ের বাড়ি ভেঙে দিল। আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী, তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মোমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। কতগুলো লোকেরা তারা বাইকগুলো তারা ভেঙে দিল, কত মানুষকে তারা আহত করলো, রক্তাক্ত করলো। তারা এই যে এত কিছু করলো, আপনি শাড়ি লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়ি ঘরগুলো ভেঙে দিবেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা কোন ধরনের আপনার আচরণ? এই আচরণ কোথায় থেকে শিখলেন? বিএনপি এই যে একটা জিনিস ঘটলো, এটা কি ধরনের একটা ব্যাপার? এটা তো হতে পারে না ভাই। আপনি মানবতার রাজনীতির কথা বলছেন এতদিন পর্যন্ত, আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত আমি সম্মান শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু আপনি বলছেন যে আপনি আপনার জনগণ, আপনি আপনার নেতাকর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমাদের এখানে ভোট কারচুপি করা হয়েছে অনেকগুলো জায়গাতে। গতকালও ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। ভোট কারচুপি সেটা আলাদা জিনিস, ফলাফল কারচুপি করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারাগাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির, তারা ক্ষমতায় পাওয়ার মাত্রই এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি, আমরা সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনোভাবেই আমরা রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না। সাংবাদিক বন্ধুগণ, এই যে এতগুলো জিনিস ঘটছে, বিকেল 5টা থেকে মাইকে ঘোষণা হচ্ছে। আপনারা দেখবেন ভিডিওতে মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম, যে মাইকে ঘোষণা দিয়ে এখন তো মাইকের উপর বিধিনিষেধ আসে, এখন তো কোনো মিছিল মিটিং করা যাবে না, বিধিনিষেধ আছে, তারপরে তারা মাইকে ঘোষণা দিয়ে এটা করছে। এখন আপনারা গিয়ে দেখেন লাঠি, বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা? ভিডিওগুলো দেখেছেন না? তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে। ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায়? বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না, বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি
তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। অতএব যদি বিএনপি স্বৈরাচার হওয়ার কোন রূপ মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে, বিএনপিকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে, শুধু আবু সাইদ না, তার মতো লক্ষ লক্ষ ছাত্র, তরুণ, বৃদ্ধরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না। ভাইরা আমার, এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে, ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার, সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি। এখনো পর্যন্ত তারা এখনো কোনো ফোর্স ডিপ্লয় করে নাই, এখনো পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই। এই মানুষগুলো হারা গাছের মানুষ, তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। একটা সেখানে জমিদার তন্ত্র চলছে, সেখানে এক মাফিয়াগিরি চলছে, কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে অল্প কিছু নেতাকর্মী লিগ্যাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে আচরণবিধি মেনে আমি সেখানে গিয়েছি। কেন্দ্রগুলো থেকে কাস্টিং ভোটের হিসাবটা আমি নিয়ে এসেছি, যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে। কারণ তাদের টার্গেট ছিল যা কাস্টিং ভোট তার থেকে আরো অন্তত বাকি 30-40% ভোট বেশি দেখিয়ে কাস্টিং ভোট 55 থেকে 60%, তারা সেটাকে 90 থেকে 95% করে সবগুলো ভোট ধানের শীষে দিয়ে তারা আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হারাতে চেয়েছিল। এমনিতে জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে। সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যান্ডেটকে তারা কিনতে পারে নাই। এই কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিল, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি। তারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা থামাতে পারি নাই। কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা, ছোটগুলো তো তারা করেছেই, তারা জাল ভোট দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, তারা জাল ভোট দিয়েছে, মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে। এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিল সেটা যখন আমরা ঠিকই দিয়েছি, তখন এসে তারা নানা ধরনের পায়তারা করছে। এখন তারা এসে বলছে যে 8,500 ভোট যেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ভোটের জন্য তিনি আজকে এসে এখানে অভিযোগপত্র দায়ের করলেন। আরে ভাই, ওই 8,500 ভোট যেটা, সেই ভোটটা তো আপনারও ভোট, আমারও ভোট, এই মার্কারও ভোট, ওই মার্কারও ভোট। কোন মার্কার ভোট যে সেটা নিশ্চিত হতে পারে নাই দেখেই তো সেই ভোটটা বাতিল হয়ে গেছে। 8,500 ভোট, সেটাকে যদি কাউন্ট করা হয়, আপনার ভোটের থেকে শাপলাকলি ধানের শীষের থেকে 9,400 ভোটে এগিয়ে আছে, তারপরেও তবে সেটা কাভার করে না। তাহলে কেন এই হম্বিতম্বি? আপনি দেখান যে আপনার কোনো এজেন্ট, উনি বলছেন যে ওনার এজেন্টদেরকে নাকি রাখতে দেওয়া হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 163টা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে বিএনপির এজেন্টদের স্বাক্ষর আছে। এটা চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি। আজকে উনি এখানে এসে বললেন যে ওনার ওখানে নাকি এজেন্ট নাই, এজেন্ট রাখা হয় নাই। বিএনপি এই অবস্থা তাদের হলো যে তারা এজেন্ট দেওয়ারও তারা লোক পায় না, তাদের মুখে তারা বলতেছে, মানে টাকা দিয়েও এজেন্ট দেওয়ার লোক পায় না। ওনার কথা অনুযায়ী বিষয়টা সেখানে গিয়ে দাঁড়ায়। এই অবস্থা যাদের, তারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে কয়টা ভোট পেয়েছে, এর অতিরিক্ত ভোট আমরা তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ফার্দার কোনো সুযোগ আমরা তাদেরকে দেব না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি তারা করার চেষ্টা করে, যদি হাইকমান্ডের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ বা অন্য কারো নির্দেশে রংপুর 4 আসনের ফলাফল নিয়ে, ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের টালবাহানা তৈরি করা হয়, আমার রংপুর 4 আসনের জনগণ আমরা কেউই এই বিষয়টাকে আমরা মেনে নেব না। আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশন চেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে আমার এলাকায় অঙ্গহানি, জীবনহানি ছাড়াই একটা শান্তিপূর্ণভাবে একটা ভোট সম্পূর্ণ হয়। থাপ্পড় গিয়েছে মানুষ, রক্ত ঝরেছে মানুষের, আমার কর্মীদের, কিন্তু অঙ্গহানি হয় নাই। আমার কোনো কর্মী তার জীবন দিতে হয় নাই। ভোটের দিন পর্যন্ত আমি আশ্বস্ত ছিলাম। যখনই তারা হেরে গেল, হেরে যাওয়ার পরে তাদের উচিত ছিল স্বাগত জানানো। তারা এটা, এই উদারতা তারা দেখাতে পারেননি। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আমরা তো তারা যে সরকার গঠন করতে যাচ্ছে সেই বিষয়টা দেখার পরেই তারা কিন্তু এই বেপরোয়া হয়ে উঠছে। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেখেই আজ বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা অবাক হয়ে দেখবেন, পাও টানায় বিএনপির একজন কর্মী আমাদের
একজন নারীকে আমাদের একজন নারীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে। 7 দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের শীষ সেখানে ক্ষমতায় আসতে পারে। এই কারণে আমরা বলতেছি যে এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেন না, মানুষকে শান্তিমতো তার কাজটা করতে দেন। আমরা চাইব তারা তাদের দাবি করতে পারে। যদি কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতিগত জায়গা থেকে কোনো ধরনের বিষয় থাকে যেটা পুনর্গণনার জন্য আইনগতভাবে বিবেচ্য, সেখানে তারা দাবি করতেই পারেন, কিন্তু লাঠি নিয়ে না। সে দাবিটা কলম নিয়ে করতে হবে, সে দাবিটা মাথা খাটিয়ে করতে হবে, সে দাবিটা আইনের ভিত্তিতে হতে হবে। সেটা লাঠি উসিয়ে ভোট পুনর্গণনার দাবি করা চলবে না। তারা করতে পারেন, ভোট পুনর্গণনার দাবি করতে পারেন, কিন্তু সেটা হতে হবে ডিসেন্টলি, আইন মেনে, এখানকার বিধি নিষেধ যা কিছু আছে সবকিছু মেনে সেটা হতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ ভোট চাই। আমার যারা নেতাকর্মীরা যারা আছে, আমি তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাই। আমাদেরকে তারা অত্যাচার করছে, আমাদের রক্ত ঝরেছে, কিন্তু আমরা তারপরেও আমরা শান্ত থাকবো। আমরা শান্ত থেকে আমরা এই বাংলাদেশটাকে আমরা শান্তির দিকে আমরা অগ্রসর করব, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাই, একটা জিনিস জানতে চাই, আপনি বলছেন যে পুলিশ কমিশনার, এসপি কেউ আপনার এই হারাগাছে যারা আপনার ভাষায় যে যারা অবরুদ্ধ হয়েছে বা হামলা করা হয়েছে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। কেন নেয়নি, কি মনে করেন এটি আপনি, এবং এটি আপনি আইজিপি বা অন্য আপনি কি আশঙ্কা করেন কিনা? আসলে ব্যাপার হলো যে কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘোলাটে পরিবেশের একটা আসর আমার রংপুরেও পড়েছে। এতক্ষণ ধরে সেখানে তারা বাড়িঘরগুলো ভাঙছে, মানুষকে রক্তাক্ত করছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। এসপি, ডিসি, এখানকার পুলিশ কমিশনার, আর্মির যে অফিসার, তাদের সবাইকে আমি ফোন দিলাম বারংবার। প্রত্যেকটা ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি, আপনাদেরকে আমি দেখাই। আমি তাদেরকে প্রত্যেকটা ভিডিও পাঠিয়েছি। এই দেখেন, প্রত্যেকটা ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি। এই প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি তাদেরকে পাঠিয়েছি, যে কিভাবে সেখানে মারধরগুলো করা হচ্ছে, কিভাবে সেখানে আমার কর্মীরা যারা আছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমি ছবি সহ তাদেরকে পাঠিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত তারা সেখানে কোনো ফোর্স ডিপ্লয় করেনি। এই মানুষগুলা আজকে রাতে সেখানে বাড়িতে কেউ থাকতে পারবে না, কারণ সেখানে তাদের জমিদারি চলে, তাদের জমিদারি ভেঙে যাচ্ছে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন কারো নির্দেশে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে? এই দেখেন রক্ত, আপনি কি মনে করছেন যে কারো রক্ত দেখছেন? রক্ত। ভাই, এটা কি আপনি কি মনে করতেছেন এখানে কারো ইশারা আছে? ভরসা সাহেব তো নিজেই বলেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশনা, বিএনপির হাইকমান্ডের নির্দেশনাতেই এখন বাংলাদেশের সবগুলো জায়গায় গন্ডগোলগুলো হচ্ছে। দেখেন কিরকম পরিস্থিতি, আমি পাঠিয়েছি প্রত্যেকটা জিনিস, তারা এখনো কোনো ব্যবস্থা নেয় নাই। আমাদের নাম ঠিকানা সব আমরা বলতে পারবো। আমরা আপনাদের কাছে তালিকাগুলো সরবরাহ করতেছি। 7 জনকে, 8 জনকে তারা আহত করেছে, তারা রক্তাক্ত, একেবারে পিটিয়েছে তো অসংখ্য মানুষকে, কিন্তু রক্তাক্ত হয়েছে 8 জন। আমরা সেই তালিকা আপনাদের কাছে আমরা সরবরাহ করছি। বাড়িগুলো কোনগুলো সেগুলো আপনাদেরকে আমরা জানিয়েছি। আরো অনেকগুলো বাড়িতে তারা এই কাজটা করছে। নাহিদ ইসলাম আন্দোলনের কথা বলছে, আপনি কি সেই আন্দোলন, সেরকম আন্দোলনে যাওয়ার দিকে যেতে যাচ্ছেন? আন্দোলনের মধ্য দিয়েই এনসিপির জন্ম, আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া। নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য, ফেসিবাদের যে কোনো ফেসিবাদের উত্থান ঠেকানোর জন্য আমাদেরকে যদি আবার আন্দোলন করতে হয়, আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি। সেই পরিবেশটা কি চলেই আসলো যে নতুন করে আন্দোলন, আবার নতুন করে ফেসিবাদ জন্ম নিচ্ছে, এমন পরিবেশ কি তৈরি হলো? এতগুলো মানুষকে হামলা করতেছে, রক্ত ঝরলো এতগুলো মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, এরপরে প্রশাসনের নীরবতা, এইটা কি কোনোভাবে ঘরে বসে থাকার মতো পরিস্থিতি নয় তো। এটা তো অবশ্যই যার ন্যূনতম বিবেক আছে, এনসিপি জামাতও তাকে করতে হবে না, যার ন্যূনতম বিবেক আছে সে মানুষটাও সব অন্যায় থেকে ঘরে বসে থাকতে পারে না।
প্রশাসন নীরব কেন ভাই? অভিযোগও দিয়েছে তারা যে আপনারাও তাদেরকে আপনার সমর্থক আপনার যারা ছিল তারা তাদের প্রতি হামলা করেছে এবং শুধু তাই না আপনার বিরুদ্ধে বাবু, অভিযোগ ওকে। করেছে যে আপনি নাকি অস্ত্র নিয়ে গেছেন। আমি বলি এই বিষয়টা একটু বলা দরকার। মানে আপনি পিস্তল ঠেকিয়েছেন এমন একটা অভিযোগ এসেছে। আচ্ছা, আপনারা তো সাংবাদিকেরা আছেন, মিডিয়াতেই আপনারা এটা দেখেছেন। আমি যখন গতকাল 5টার পরে হারাগাছ মডেল কলেজে আমি যখন ভোটের ফলাফল জানার জন্য আমি গেলাম, কাস্টিং ভোট, যে কত কাস্টিং ভোট হয়েছে, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। ওই সময়টাতে শত শত বিএনপির সন্ত্রাসীরা তারা আমাকে আক্রমণ করার জন্য উদ্যত অবস্থায়, আমাকে তারা খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, সেখানে পুঁতে ফেলবে, এই ধরনের পরিস্থিতি, হত্যা করে ফেলবে, আমার জীবন নাশে তারা হুমকি দিচ্ছে। কোনোভাবেই তারা আমাকে সেখানে বাঁচতে দেবে না। এমত অবস্থায় আমার যিনি গানম্যান আছেন সরকারের তরফ থেকে, তিনি যখন আমার পাশে আছেন, আমি জীবনের যখন সংখ্যায় আমাকে যখন মেরে ফেলতে ধরেছে, আমাকে মেরে ফেলবে এই ধরনের একটা পরিস্থিতি, আমি তখন আত্মরক্ষার্থে আমি তাকে বন্দুক বের করতে বলেছি। তিনি বন্দুক বের করেছেন, তিনি তো শুটও করেননি, তিনি কাউকে মারেনও নাই, কারো বুকের দিকেও ঠেকান নাই, তিনি শুধু বন্দুকটা বের করেছেন, তিনি উছিয়েছেন, কিন্তু কারো দিকে তো তাক করেন নাই। আমার নিরাপত্তা যখন আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এতগুলো মানুষ উন্মত্ত, তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছে, সেই সময়টা আত্মরক্ষার্থে একটা বৈধ অস্ত্র, সেটা যদি বাইরে বের করা হয়, সেটা কিভাবে আইনগতভাবে সেটা অপরাধ হতে পারে? যদি এটা আইনগতভাবে অপরাধ হয় তাহলে মামলা করুক, আমি মামলা ফেস করার জন্য প্রস্তুত আছি। আক্তার ভাই, আপনি অভিযোগ করলেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে আপনারা অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নিচ্ছে না। তা আপনি কি মনে করছেন, কি কারণে নেওয়া হচ্ছে না? এ তো বললাম, বর্ষা সাহেব বলেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশে বর্ষা সাহেব এসব করছেন। প্রশাসনের সাথে লিয়াজগুলো বর্ষা সাহেব বিএনপির হাইকমান্ডে করছেন। বিএনপির হাইকমান্ড ক্ষমতা শপথ গ্রহণ করার আগেই তারা ক্ষমতার চর্চা শুরু করে দিয়েছেন। উনি কিন্তু পাল্টা এই কথাও বলেছেন, জেলা প্রশাসক উনি সকাল 11টা থেকে অপেক্ষা করেছেন। জেলা প্রশাসকের উত্তর জেলা প্রশাসক করবেন, সেটা আমার উত্তর নাই। রিটার্নিং কর্মকর্তা সেটা জেলা প্রশাসক করবেন, এটা আমার উত্তর নাই। এটা আমি তো জেলা প্রশাসক নেই। জি, অন্য কোনো বিষয়? ওকে, থ্যাংক ইউ। দেখেন আক্তার ভাই, ভাই, হ্যাঁ, আপনার এত বড় নেতা আহত হয়েছে, আপনি বললেন প্রশাসন তাদের পাশে দাঁড়ায়নি, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি তাদের পাশে এখনো দাঁড়াননি, সংবাদ সম্মেলনটাও আপনার সংসদীয় আসনের বাইরে কেন? আমি এখানে এসেছি ডিসির সাথে, এসপির সাথে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য। আপনারা যদি মনে করে থাকেন আমাদের যারা নেতাকর্মীরা আছে, এই সময়টাতে তো আন্দোলন সংগ্রাম ভোটের পরে 2 দিন অফ রাখার কথা বলা আছে, আইনগতভাবে এটা বলা আছে। আমি যদি এখনই বলতে হবে না, আমি ঠেকিয়ে রেখেছি। জাস্ট আমার নেতাকর্মীরা তারা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের রক্ত টকবক করছে, কিন্তু এই মানুষগুলোকে আমরা শান্ত করে রেখেছি, এই বাংলাদেশটাকে এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কিন্তু তারা তো আইনের প্রতি কোনো শ্রদ্ধা রাখে নাই। আমি ডিসির সাথে কথা বলতে এসেছি, এসপির সাথে আমি কথা বলতে এসেছি, আমি তাদেরকে ফোনে কথা বলেছি, তারা অফিসে নাই এখন, এই জন্য আমি সাক্ষাৎ করতে পারি নাই। আমি আজকে এসেছি, আমি এসপির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই, আমি ডিসির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই। অথচ গতকাল প্রাথমিক ফলাফলে আমি একজন বিজয়ী এমপি, অর্থাৎ আমি জনগণের প্রতিনিধি। এই যে জনগণের প্রতিনিধি না হই, একজন সাধারণ নাগরিক তো বাংলাদেশের, আমি কিন্তু দেখা করতে পারিনি। আমি এসেছি এতবার করে তাদের সাথে দেখা করতে চাইলাম, কতগুলো ঘন্টায় রংপুর শহরে এসে আমি অপেক্ষা করলাম সন্ধ্যার পর, কিন্তু ডিসি এসপি আমার সঙ্গে তারা কি করলেন না, সাক্ষাৎ করলেন না। কিন্তু এমত অবস্থায় যদি বলেন, আমরা তো গতকাল ছিলাম হারাগাছের রাজপথে, আমরা ছিলাম, আপনি দেখেন নাই? সবাই তো দেখেছেন এটা। ভাই, আইনগত ব্যবস্থা কি নেবেন? অবশ্যই অবশ্যই ঘটলো, মারধরের ঘটনা ঘটলো, এই ঘটনায় আপনি যেহেতু ওখানে নবনির্বাচিত সংসদ সদস্য, আপনারা আইনগত ব্যবস্থা নেবেন? আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, আমরা মামলা করব। সেই মামলা করার মধ্য দিয়ে, আমরা আইনগত পদক্ষেপের মধ্য দিয়েই আমরা এই ঘটনার আমরা শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর কোনো বিষয়? পরে ইনশাআল্লাহ। ভাই, এখন একটা লাইভ চলতেছে, দেখলাম আমি পীরগাছায়ও এখন আন্দোলন হচ্ছে, পীরগাছায় মানে বিএনপি নেতাকর্মীরা করছে। তো এই যে চলমান যে আন্দোলনে সহিংসতা যেটা হচ্ছে, তো এই সহিংসতায় এখন পর্যন্ত আপনার সহযোগী 11 দলের যারা আছে, বিশেষ করে জামাত শিবিরের লোক, তারা আসলে ভাই, আমি প্রশ্নটা করি ভাই, আমার লোক যদি আপনি আমাকেই কাউন্টার দেন তাহলে কি হইলো? ভাই ওই সেশনে আমি বুঝছি, বলেন, আপনি শেষ করেন। না ভাই, ঠিক আছে।
না না ও যেটা বলতে যাচ্ছে না যে পীরগাছাতেও আন্দোলন করছে মানে সমর্থক আমি বলি সেটাই বলছি। তারা যদি ভোট পুনর্গণনার আন্দোলন করে লিগ্যাল কোনো ক্লু থাকে তারা সেটা করতে পারেন। যে 8,500 ভোটের কথা তারা বলেছেন